তো এই জ্ঞানটা উনি ওনার নিজের ডিপার্টমেন্টকে দেয় না কেন? মুখ্যমন্ত্রী আগে নিজের গভর্নমেন্ট কলেজগুলোতে সুরক্ষা দিক, ল কলেজ হোক কি মেডিকেল কলেজ হোক সেখানে সুরক্ষা দিক, তারপর উনি জ্ঞান দিতে আসবেন প্রাইভেট কলেজে কি করবে না। মুখ্যমন্ত্রী এই কথাটা বারংবার বলে মেয়েদের ওপর দোষ দিয়ে অবশ্য এখন এই মুহূর্তে যেটা উনি বলেছেন, আমি তো বলবো সমস্ত তর্ক বিতর্ক একেবারে শেষ করে দিয়েছেন, একদম ইতি টেনে দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজেই এলান করে দিলেন যে ভাই আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। মুখ্যমন্ত্রী কিন্তু হোম মিনিস্টার তথা পুলিশ মন্ত্রী, এবং উনি কমপ্লিট সারেন্ডার করে দিলেন যে উনি ওনার রাজ্য, ওনার প্রশাসন কেউ মহিলাদের সুরক্ষার জন্য আর দায় নিতে পারছে না। সেই জন্য মহিলারা যেন 8টার পর বাড়িতেই থাকে। জিরো টলারেন্স কিসের? জিরো টলারেন্স হচ্ছে নন তৃণমূল লোকেদের জন্য। তৃণমূল হলে তোমার 7 খুন মা, কিসের জিরো টলারেন্স? সেই জিরো টলারেন্সও বলেনি। ছত্রপতি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, দুর্গাপুর প্রাইভেট মেডিকেল কলেজের ছাত্রীর গণধর্ষণ ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন প্রাইভেট মেডিকেল কলেজগুলোর দায়িত্বে কে? রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো, কি বলবেন? খুব প্রথমত মুখ্যমন্ত্রীর একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে যে কোনো দোষে ওনার নয়, উনি দোষের ঊর্ধ্বে। সব কিছু নয় অন্য রাজ্যের দোষ, যেমন গঙ্গা কেন উত্তরপ্রদেশ বিহার থেকে জল নিয়ে আসছে সেই জন্য ওনার দায় নয়। নর্থ বেঙ্গলে যেটা হলো সেটা ভুটানের দোষ। সেই জন্য এখানে উনি খুঁজে যেহেতু প্রাইভেট কলেজ, সেইখানে উনি খুঁজে বের করেছেন যে এটা নিশ্চয়ই প্রাইভেট কলেজের দোষ। সেই জন্য যে ঘটনাটা অ্যাকচুয়ালি 8টা থেকে শুরু হয়েছে, ও বোধহয় 8টার সময় বেরিয়েছিল বা বন্ধুর সঙ্গে বা সহপাঠীর সঙ্গে খেতে বেরিয়েছিল, এবং ফাইনালি বোধহয় রেপটা যেটা এখন যা ফরেন্সিককে আমরা পুরো টাইম লাইনটা পাচ্ছি, মাঝরাত্রির কাছাকাছি হয়েছিল। এবং ওরা বেরিয়েছে কলেজের বাইরে গিয়ে, আমি যতদূর জানি এটা আমি হয়তো আমারও স্টেটমেন্ট দেওয়া উচিত নয় এটাতে, কিন্তু ফরেন্সিক এভিডেন্স দেখাচ্ছে যে যখন ও বাইরে বেরিয়েছিল তখন 3 জন ওদের ওপর হামলা করে এবং এই সহপাঠীকে ভয় দেখিয়ে ও বেচারা পালিয়ে যায়, এবং পরে আরও 2 জন জয়েন করে এবং ওকে কলেজের বাইরে জঙ্গলে সেইখানে টেনে নিয়ে গিয়ে রেপ করা হয়। তো এখানে মুখ্যমন্ত্রী নয় না জেনে কথা বলছেন, আর নয়তো স্বভাবত উনি মিথ্যে কথা বলেন। সেই জন্য উনি চেষ্টা করছেন যে মানুষের একটা পুরো খেই হারিয়ে দিতে, গুলিয়ে দিতে, যে টাইম লাইনটা এমন যেন মেয়েটারই দোষ, কেন মেয়েটা মাঝরাত্রে রেখেছিল, কেন কলেজ পক্ষ কলেজ অথরিটিস কেন দেখেনি। কিন্তু একটা জিনিস লক্ষণীয় এখানে, যে যারা এই উপদ্রবটা করেছে তারা কিন্তু কলেজের ভেতরে করেনি। তার তারাও জানতো যে মুখ্যমন্ত্রীর রাজ্য বাইরে, মুখ্যমন্ত্রীর রাজ্যটা আনসেফ। সেফ কোথায়? যেখানে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো চালাচ্ছে। এটা সাউথ ক্যালকাটার গভর্নমেন্ট ল কলেজ নয় যেখানে রেপ ভেতরে হতে পারে। সেজন্য এরাও জানতো, যারা রেপিস্ট তারাও জানতো যে কলেজের বাইরে যদি কোনোভাবে নিয়ে যাওয়া যায়, যত দূরে নিয়ে যেতে পারবে। মুখ্যমন্ত্রীর রাজত্বে আদৌ আলো জ্বলে কিনা, জ্বলে কি জ্বলে না সেটা প্রশ্ন। জ্বললেও মুখ্যমন্ত্রীর রাজত্বের গাছগুলো ঢেকে দেয়, সেজন্য আড়ালে আবদালে আলো ছায়ার মধ্যে কোথায় কতটা আলো, এটা জেনে শুনে একেবারে ট্র্যাক করে এতদিন ধরে তারপরে এই ঘটনাটা ঘটেছে কলেজের বাইরে করেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর পড়ুয়ারদের দিকে নজর রাখা উচিত, বিশেষ করে মহিলা ছাত্রীদের উপর নজর রাখা উচিত। তো এই জ্ঞানটা উনি ওনার নিজের ডিপার্টমেন্টকে দেয় না কেন? প্রাইভেট কলেজে যেরকম যা হচ্ছে সেটা তো প্রাইভেট কলেজ করবে, এবং আমি বলছি না যে কাউরি এখানকার দায় এড়ানোর কোনো প্রশ্ন আছে বলে। দায় এড়ানো দায় কেউই এড়াতে পারে না এখানে। প্রতিটা মহিলার সুরক্ষা দায় আমাদের প্রত্যেকের, পশ্চিমবঙ্গবাসীরই। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী আগে নিজের গভর্নমেন্ট কলেজগুলোতে সুরক্ষা দিক, ল কলেজ হোক কি মেডিকেল কলেজ হোক সেখানে সুরক্ষা দিক, তারপর উনি জ্ঞান দিতে আসবেন প্রাইভেট কলেজে কি করবে না করবে। এবং তিনি আরো বলছেন যে রাত্রে মেয়েদেরকে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া উচিত নয়। কে দেবে অনুমতি? আমি তো বলবো মুখ্যমন্ত্রী এই কথাটা বারংবার বলে মেয়েদের ওপর দোষ দিয়ে অবশ্য এখন এই মুহূর্তে যেটা উনি বলেছেন, আমি তো বলবো সমস্ত তর্ক বিতর্ক একেবারে শেষ করে দিয়েছেন, একদম ইতি টেনে দিয়েছেন। সে আমরা যেরকম একটা প্যারাগ্রাফ লিখে বা ফুল স্টপ দিয়ে লাইন টেনে দিই যে হ্যাঁ এখানে শেষ, মুখ্যমন্ত্রী নিজেই এলান করে দিলেন যে ভাই আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। মুখ্যমন্ত্রী কিন্তু হোম মিনিস্টার তথা পুলিশ মন্ত্রী, এবং উনি কমপ্লিট সারেন্ডার করে দিলেন যে উনি ওনার রাজ্য, ওনার প্রশাসন
কেউ মহিলাদের সুরক্ষার জন্য আর দায় নিতে পারছে না, সেই জন্য মহিলারা যেন 8টার পর বাড়িতেই থাকে। ইনফ্যাক্ট আমি বলবো তুমিও আর বেরিও না, কারণ তোমার পেছনে তো সুরক্ষা দেবার কেউ নেই। পুলিশ অন্যদিকে চেয়ে থাকবে, পুলিশের সামনেই অনেক সময় ঘটনা ঘটে। এবং মুখ্যমন্ত্রী একদম মানে পিওর ক্লিয়ার একেবারে উনি মানে কি বলবো আমি, জারি করে দিলেন যে পশ্চিমবঙ্গ সেফ নয়। এবং এই ঘটনা ঘটার পর আমি যে কটা টেলিভিশন শো করেছি প্রত্যেকটাতেই তৃণমূল প্রবক্তারা আবার একবারে বলছে সত্যিই তো যা মুখ্যমন্ত্রী বলেছে ঠিক কথা, আমারও মেয়েদের আমি বাইরে বের করবো না। তো এখানে তৃণমূল এবং তৃণমূলের শীর্ষ নেত্রী নিজেরাই ভেবে নিয়েছে, নিজেরাই একেবারে নির্ধারণ করে নিয়েছে যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সেফ নয়। সেজন্য মহিলারা কি করবে, অসহায় মহিলারা একেবারে বাড়িতে থাকবে। মুখ্যমন্ত্রী একদম ঠিক কথা বলেছে। এবং সেই সঙ্গে তিনি আরেকটি মন্তব্য করেছেন, তিনি বলছেন তাদের নিজেদের রক্ষা করতে হবে। তার উপায় নেই তো, আর তো কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের মেয়েদের এই লক্ষ্মীর ভাণ্ডার আর কন্যাশ্রী আর রূপশ্রীর আশায় বসে না থেকে সেইটার বদলে, মানে সেইটা যেরকম এক হাতে দিচ্ছে, 2 হাতে 10 হাতে মুখ্যমন্ত্রী যা ফেরত নিয়ে নিচ্ছে, আপনাদের মান সম্মান সম্ভ্রম সুরক্ষা সমস্ত কিছু উনি ফেরত নিয়ে নিচ্ছেন। সেই জন্য আপনারাই দুর্গা হয়ে উঠুন, আপনারাই নিজের লক্ষ্মী হয়ে উঠুন, নিজেরাই নিজেদের শিক্ষা অর্জন করুন, সরস্বতী হয়ে উঠুন, নিজেরাই নিজেদের রক্ষা করুন। এছাড়া সত্যি সত্যি আর উপায় নেই। আবারও মুখ্যমন্ত্রী ঠিক কথা বলেছে। পুলিশের ব্যর্থতা ঢাকতে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন পুলিশরা তো বাড়িতে গিয়ে গিয়ে বসে থাকতে পারে না। না, কার বাড়িতে বসে থাকতে পারে না? মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো হয়, সেখানে তো পুলিশ বসে থাকে, প্রসাদ বিতরণ করে। মুখ্যমন্ত্রীর কোন আত্মীয়র বিয়ে হলে নর্থ বেঙ্গলে পুলিশ কনভয়ের ব্যবস্থা করে, তো পুলিশই কনভয়ের ব্যবস্থা করবে। কিন্তু প্রাইভেট নেতাদের, মানে প্রাইভেট কোনো বিয়ে বাড়িতে যে পুলিশ, মানে স্টেট পুলিশের ব্যবস্থা করে দেবার কথা, এরকম তো আমি জানি না। নিশ্চয়ই ঠিকই বলেছে, আবার মুখ্যমন্ত্রী ঠিক কথা বলেছে যে পুলিশ একমাত্র মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়িতেই থাকবে। কারোর বাড়িতে কোনোদিন পুলিশ থাকে? এখানে তো এমন পরিকাঠামো, এমন প্রশাসন হওয়া উচিত যেখানে উভয় পক্ষ, আমি এই যে বড় বড় কথা মহিলাদের বিষয়ে বলছে, কিন্তু পুরুষরাও এখানে সেফ নয়। তুমি ভুলে যাচ্ছ যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা, যেখানে একটা ছোট ছেলে স্বপ্ন চোখে নিয়ে নতুন নতুন জীবন শুরু করবে বলে শিক্ষার জন্য এখানে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে নামজাদি একটা ইউনিভার্সিটিতে এসেছিল। সেখানেও তৃণমূলের লোকজন তাকে নয় নিজেরা ফেলে দিয়েছে, নয়তো এমনভাবে প্ররোচনা দিয়েছে সে সুইসাইড করতে বাধ্য হয়েছে। সেই জন্য পুরুষ নারী নির্বিশেষে পশ্চিমবঙ্গে কোনো মানুষের কোনো বেসিক ডিগনিটি নেই, কোনো মান সম্মান নেই, কোনো সম্ভ্রম সুরক্ষা নেই, মেয়েদের তো আরোই নেই। পুলিশ মন্ত্রী মহিলা, মুখ্যমন্ত্রী মহিলা, তারপরেও মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য বা মহিলাদের রাতে বেরোতে, মহিলা হয়ে মানে আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে মহিলা বলতে আমার লজ্জা করে। তার কারণ যিনি মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই হেলথ মিনিস্টার, তিনি আবার হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের মন্ত্রী। তো সেই জন্য না উনি স্টেটের দায় নিতে পারছেন, না উনি হোমের দায় নিতে পারছেন। পুলিশের তো এই হাল করে রেখেছেন, এবং হালটা উনি নিজেই করেছেন। উনি নিজেই কিন্তু বারবার বলেছেন আপনাদের চাপকানো দরকার। এসপিকে বলেছে, এসপি অপদার্থ, এসপি নাকি কাটমানির ভাগ নেয়। এইরকম পুলিশ থাকা সত্ত্বেও তৃণমূলের ভোট কেন বাড়লো না, এই ধরনের কথাবার্তা কিন্তু পুলিশ মন্ত্রী থেকে বলে থাকে। যার জন্য বিনীত গোয়েল তৎকালীন তখনকার সময় কমিশনার অফ পুলিশ, উনি যে হাউমাউ করে কান্নাকাটি করে 14 তারিখ রাত্রে যখন ওরকম ঘটনা ঘটলো, অত মব ঢুকে গেল আরজি করের মধ্যে, উনি কান্নাকাটি করে বলেছেন আমি কি করব, আমার তো রিসোর্সেস নেই, মিডিয়ার দোষ। তো এই ধরনের মন্তব্য পুলিশ এখন এই মুহূর্তে পুলিশ করে থাকে। আমার কিন্তু পুলিশের প্রতি যথেষ্ট সম্মান। এই মহিলা একেবারে দায়িত্ব নিয়ে পুলিশের শিরদাঁড়া ভেঙে দিয়েছে, যার জন্য এই জুনিয়র ডাক্তাররা সে পুলিশের জন্য শিরদাঁড়া গিফট করতে গেল। কিন্তু এই একটা শিরদাঁড়া দিয়ে কী হবে? আজকে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী, মহিলা হেলথ মিনিস্টার, মহিলা হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স মন্ত্রী, তার যদি বিন্দুমাত্র কারোর জন্য, কোনো মানুষের জন্য সমবেদনা না থাকে, শুধু সমবেদনা রিস্ট্রিক্টেড টু তৃণমূল নেতা নেত্রী, এছাড়া তো আর কারোর প্রতি কোনো ওনার ফিলিংসই নেই, তো এই ধরনের মহিলা পশ্চিমবঙ্গ চালাচ্ছে। আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের বাকি মহিলাদের উঠে দাঁড়িয়ে জবাবগিরি করা দরকার। আর
সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আবার ইলেকশনের সময় বলেছেন বাংলা নিজের মেয়েকে চায়। তো এই নিজের মেয়ে যে বাংলার কথা ভাবে না, যে পশ্চিমবঙ্গের কথা ভাবার প্রয়োজন নেই। বলছেন যে বাংলায় আমরা জিরো টলারেন্স। জিরো টলারেন্স কিসের? জিরো টলারেন্স হচ্ছে নন তৃণমূল লোকেদের জন্য। তৃণমূল হলে তোমার 7 খুন মাপ। কিসের জিরো টলারেন্স? সেই জিরো টলারেন্সও বলেনি। এটা কি অদ্ভুত কথা বলেছে, সেটাও আমি আবার এক একটা বিকট ইংরেজি বলছে ঠিকই, কিন্তু যাই হোক সেটা আমি ওনার ব্যক্তিগত শিক্ষা লেভেলে আমি ঢুকবো না। কিন্তু যেটাই বলছেন ঠিক করে বলা দরকার। উনি জিরো টলারেন্স কিসের প্রতি? আমরা তো দেখছি এনসিআরবির রিপোর্ট নিয়ে পুলিশে তৃণমূলের নেতারা কাগজ দেখায়, কিন্তু আদৌ ওরা পড়ার শিক্ষা দীক্ষার অভাব হলে যা হয়, এনসিআরবি পুরো লিস্টের নিচে লেখা আছে যে এই ডেটা ইজ অনলি বেসড অন দ্য রিপোর্টস গিভেন। তো রিপোর্টই তো ঢোকে না পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গের একটা রিপোর্টের একটা কাগজ না দেখিয়ে একটু চোখ খুলে দেখুক না, নাকি দেখেও তারা দেখে না, দেখেও মুখ ঘুরিয়ে রাখে। অসংখ্য রেপ, একটা দিন যায় না পশ্চিমবঙ্গে যে কোথাও না কোথাও রেপ হয়েছে কি হয়নি। পরশুদিন বোধহয় লিডার অফ অপোজিশন 7 বছরের বাচ্চা মেয়ে, তার রেপ হয়েছে, সেইটার কথা বলতে গিয়ে 61 বছরের এক মুসলমান বুড়ো রেপ করেছে, সেটাও বলে দিলেন উনি। 7 মাসের বাচ্চাকে রেপ করে এই পশ্চিমবঙ্গের মধ্যে। দেখো, মহিলাদের ওপর অন্যায় অত্যাচার সম্ভ্রম হানি করা, এটা অসংখ্য বছর ধরে হয়েছে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে অনেক জায়গায় হয়। তফাৎ হচ্ছে শাসকের অ্যাটিটিউড কি। শাসক কোনো রাজ্যে, কোনো বিজেপি রাজ্যে বলে না যে আচ্ছা ও মহিলার কি 14 বছরের বয়স, তার অ্যাফেয়ার ছিল কিনা দেখো, তা সে প্রেগনেন্ট ছিল কিনা দেখো, বা অমুকটা হচ্ছে সাজানো ঘটনা, আচ্ছা দুষ্টু ছেলেরা করে ফেলেছে। হাঁসখালির এই কামদুনির রেপে যেখানে নাভি অবধি দুটো পা দিয়ে চিরে দিল একটা মেয়েকে, মানে এগুলো বলতে 4 বার আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, চিরে দিল। তারপরেও মুখ্যমন্ত্রী আইন আদালতের জন্য টাকা পয়সা খরচা করে তাদেরই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবধি কেসটা টেনে নিয়ে যাচ্ছে। এইখানে হচ্ছে তফাৎ, অ্যাটিটিউডের তফাৎ। আজকে পশ্চিমবঙ্গের রাজ্যের সমস্ত দুষ্কৃতীরা জানে যে তারা যা খুশি তাই করতে পারে, তাদের মাথার ওপর পিসি আছে। এবং পিসির হাত কীরকম আছে? এই যে মনোজিৎ মণ্ডল যে কসবা ল কলেজে, সে আবার তার নিজের পৌরুষ বীরত্ব দেখাতে রেপের আবার ভিডিও করে রাখলো। এইরকম তাদের সাহস। তুমি আজকে উড়িষ্যার যে মেডিকেল কলেজ, দুর্গাপুরে যে উড়িষ্যার মেয়েটার ওপর যে ঘটনাটা ঘটেছে, সেখানেও কিন্তু সেই মোবাইল নিয়ে ঘটনা। তারা মোবাইল নিয়ে গেছিলো, মানে রেপের পর তারা মোবাইল নিয়ে গেছিলো, আবার সেই মোবাইল, মানে এতটাই তাদের সাহস, তারাই আবার ফোন করে যে সহপাঠী আছে তাকে আবার ফোন করে আসতে বললো। মানে তাদের কোনো ভয় নেই। আর এই যে পুলিশ অ্যারেস্ট করছে, এই নিয়ে তৃণমূলের লোকজন নাচানাচি করছে, আমি তোমায় লিখে দিচ্ছি, এটা হচ্ছে পিওরলি ফর সেফ কাস্টাডি। পুলিশের হাতে থাকবে, পুলিশও মুখ্যমন্ত্রীর, সেজন্য ওখানে কাউকে কী হবে, মব তো আর সেখানে পৌঁছবে না। কিন্তু এইটাই হচ্ছে এটা মানুষের চোখে ধুলো দেওয়ার আরও আরেকটা উপায়, যে দেখো আমরা অ্যারেস্ট করেছি, দেখো আমরা এই করেছি। আদৌ অ্যারেস্টটাও আমি বলে রাখছি যেটা পিওরলি এই গুন্ডাদের সেফ কাস্টাডি দেওয়ার জন্য। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।